নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা অবশ্যই তাদের জন্য নয় যাদের নাম এসআইআর এর তালিকায় স্থান পায়নি, যেখানে ডিলিট লেখা আছে, তাদের জন্য একেবারেই শুভ সন্ধ্যা নয়। কিন্তু তারপরেও আমার মনে হয় যে আমরা খুব সিরিয়াসলি কিছু জিনিস আরেকবার মন্থন করার দরকার। সেটা হলো যে আপনাদের যাদের নাম ডিলিট হয়েছে তারা ফর্ম 6-এ অবশ্যই আবেদন করবেন। যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম আছে, বিচারপতিদের বিচারের অপেক্ষায় থাকতে হবে। কিন্তু এমনটা হওয়ারই ছিল এই পশ্চিমবাংলাতে, যে সুষ্ঠুভাবে একটা ভোটার তালিকা তৈরি হবে না, অনেকের নাম, যোগ্য ব্যক্তির নাম বাদ যাবে, অযোগ্য ব্যক্তির নাম থাকবে, এটা এমনই হওয়ার ছিল। কারণ এখানে দুটো রাজনৈতিক দলই, শাসক তৃণমূল কংগ্রেস, কেন্দ্রের শাসক বিজেপি, তারা কখনোই বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করবার ইচ্ছা প্রকাশ করেনি। তৃণমূল যখন তীব্র বিরোধিতা করেছিলেন, এসআইআর হতে দেব না, আমার লাশের উপরে হতে হবে, রক্তগঙ্গা বইয়ে দিব, বিডিও অফিসে চড়াও হয়েছেন, 6800 বুথ, একটি মৃত ভোটারও পাওয়া যায়নি, বেনামে নাম ঢোকানো হয়েছে, সাদা কাগজ যুক্ত করে দিয়ে সাপোর্টিং ডকুমেন্ট দেখানো হয়েছে, খবরের কাগজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একের পর এক ভুল তথ্য দিয়ে এসআইআর এর কাজ সম্পন্ন করার উদ্যোগ ছিল। অন্যদিকে বিজেপি কিন্তু যে কোনো মূল্যে মুসলিমদেরকে রক্ষা করার জন্য যেন তারা, মুসলিমদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য যেন তারা একেবারে লেগে, রাষ্ট্রবাদী মুসলিম ছাড়া মুসলিমদের নাম কার্যত বাদ কি করে দেওয়া যায় তার উদ্যোগ তারা নিয়েছিলেন। এবং একই সাথে দিল্লিতে যে নির্বাচন কমিশন আছে, রাজ্যে যে সিইও অফিস আছে, তাদের এই এসআইআর এর পর্বে কোনো নিয়ন্ত্রণ ছিল না। একদিকে রাজ্য সরকারের চূড়ান্ত অসহযোগিতা, একটা বড় অংশের তৃণমূলপন্থী অফিসারদেরকে, যে মানে জেলা স্তরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সমেত তৃণমূলপন্থী যারা অফিসার ছিল তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল। এআরও, অ্যাসিস্ট্যান্ট এআরও, এদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল। কার্যত তৃণমূল কংগ্রেস যেভাবে এসআইআর চেয়েছে, তৃণমূলের পরামর্শদাতা সংস্থা যেভাবে বলেছে সেইভাবে নাম নথিভুক্ত করেছে, অন্তর্ভুক্ত করেছে, সাপোর্টিং ডকুমেন্ট দিয়েছে। এবং প্রথম পর্বেই সমস্যাটা কিন্তু ছিল। প্রথম পর্বের সমস্যাটা ছিল এই যে, যেহেতু বিরোধী রাজনৈতিক দল কার্যত ছিল না, বিএলএরা ছিল না, ফলে বিজেপি বা সিপিআইএম এর কয়েকটা জায়গায় মাত্র বিএলএ ছিল। সেই বিএলএ, এখানে আপনাদেরকে একটা তথ্য দিতে চাই। বেশ কিছুদিন আগে সারা রাজ্যের ইভিএম এর চেকিং হয়ে গেল। এই ইভিএম এর চেকিং এ সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সকালবেলা যেতে হতো, সন্ধ্যা পর্যন্ত, রাত গড়ানো পর্যন্ত কাজ হতো। প্রায় এটা 1 মাস ধরে কাজটা হয়েছে। এই ইভিএম এ চেকিং করার কাজে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধি, মানে মেজর পলিটিক্যাল পার্টির প্রতিনিধিরা গিয়ে উপস্থিত সই করত। একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য রাজনৈতিক দলের কর্মীরা সর্বক্ষণ থাকতো না। এই কিছুক্ষণ থাকলো, আবার চলে গেল, আবার আসলো, আবার চলে গেল। তৃণমূল কিন্তু সেই দিক থেকে খুব সিরিয়াস পলিটিক্যাল পার্টি। ইভিএম চেকিং এর সময় যে 1 মাস ধরে ইভিএম গুলো চেক হলো,
একমাত্র তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা কিন্তু সর্বক্ষণ ছিল, সকালে সই করে ঢুকতে হতো, বিকেলে বেরোতে হতো। এই বলা যায় যে খুবই বোরিং একটা কাজ দেখতে হয়, রাজনৈতিক প্রতিনিধিদের উপস্থিতি থাকতে হয়। সেই কাজটাতে বিজেপি বা সিপিএম এর যারা তরফ থেকে গিয়েছিল ইভিএম চেকিংয়ে, তারা সকালবেলা যেতেন, সইও করতেন, কিন্তু সারাদিন থাকতেন না। ঠিক এখানেও কিন্তু তাই ঘটেছিল পর্ব একে, যে বিএলএ তৃণমূল কংগ্রেসের যেভাবে কাজ করেছে, তারা তাদের মর্জি মতন কাজ করেছেন। বিএলএ তৃণমূলের বিএলএদের রাজনৈতিক অভিসন্ধি ধরবার ক্ষমতা সিপিএম এর বা বিজেপির বিএলএদের ছিল না, বা তাদের প্রতিরোধ করবার ক্ষমতাও ছিল না, যেহেতু পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের দখলে। ফলে বিএলএদের ভয় ভীতি সন্ত্রস্ত, একদিকে যেমন বিরোধী বিএলএদেরকে ভয় ভীতি সন্ত্রস্ত করা হয়েছে, আর একদিকে হলো বিরোধী বিএলএরা নাম লিখিয়েছে পার্টিতে কিন্তু তারা যাননি। ফলে প্রথম পর্বে তৃণমূল কংগ্রেস যে ফর্ম ফিল আপ করেছিল, সেটা কিন্তু অনেক ধরনের গাফিলতি তার মধ্যে ছিল। ইলেকশন কমিশন সেই গাফিলতি আটকানোর জন্য যেটা কাজ করেছে, সেটা কিন্তু যথার্থ নয়। যখন বুঝেছে মানে হাতের বাইরে চলে গেছে, তৃণমূল কংগ্রেস হাতের বাইরে গেম নিয়ে চলে গেছে, ইলেকশন কমিশন তখন ইমিডিয়েটলি তিনটে কাজ করেছে। এক, অবজারভার নিয়োগ করেছে। দুই, মাইক্রো অবজারভার মানে কেন্দ্রীয় সরকারের কর্মচারী নিয়োগ করে, যাতে করে শুনানি পর্বে একটা চেক করা যায়, তৃণমূলের আগ্রাসনকে চেক করা যায়, মিথ্যে তথ্যকে চেক করা যায়। এবং তৃতীয় যেটা করেছে সেটা হলো এআই প্রয়োগ করে দিয়েছে। এআই প্রয়োগ করে দেওয়ার ফলে কিন্তু আমি বলছি, বহু মানুষ কিন্তু হয়রানির শিকার হয়েছেন। বহু মানুষের টাইটেল না মেলা বা উপযুক্তভাবে সেগুলো পরীক্ষা নিরীক্ষা না করে এআই এর মাধ্যমে যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে মানুষকে হয়রানি করা হয়েছে, সেটা তৃণমূল কংগ্রেসের পাপ, ইলেকশন কমিশনের পাপ এর ফল। তৃণমূল কংগ্রেসের পাপ দুইভাবে হয়েছে। দলীয়ভাবে পাপ করেছে তৃণমূল কংগ্রেস, আর প্রশাসনকে দিয়ে পাপ করিয়ে ৬,৮০০ বুথে যেমন একটাও মৃত নাম পাওয়া যায়নি, অর্থাৎ সব ভুলভাল আবল তাবল তথ্য মানে আপলোড করে দিয়ে ফর্ম ফিল আপ করানো হয়েছিল, যেহেতু বিরোধী এজেন্ট নেই, দুর্বল ছিল। আবার তৃণমূল কংগ্রেসের পাপ বা রাজ্য সরকারের পাপকে আটকাতে গিয়ে ইলেকশন কমিশন আরেকটা পাপ করেছে, সেটা হলো এআই চালিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের পাপকে আটকাতে চেয়েছিল। কিন্তু দিনের শেষে তৃণমূল কংগ্রেসের দল এবং সরকারের পাপ আর ইলেকশন কমিশনের পাপ, দুটো পাপের ফলেই মানুষের সমস্যা হাজারো গুণ বেড়েছে। আজকে যখন আমি দেখছি ফাইনাল ভোটার তালিকায় ৬০ লক্ষ লোককে নতুন করে নথি তাদেরকে বিচার বিবেচনা করার পর ফাইনাল তারা তালিকায় আসবে, অর্থাৎ বিচার বিভাগীয় ব্যবস্থার মধ্যে আছে, সেটা আমি মনে করি আরেকটা ভুল। একেবারে পরিষ্কার দুটো পাপ, রাজ্য সরকারের পাপ, তৃণমূলের পাপ আর ইলেকশন কমিশনের পাপ। সেই পাপকে মুছতে হতো রাজ্য সরকারকে সহযোগিতায় বাধ্য করিয়ে ইলেকশন কমিশনকে বাস্তব ভিত্তিক নেতৃত্বের মাধ্যমে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নজিরবিহীনভাবে এই দায়িত্ব নিয়ে নিয়েছে। নজিরবিহীনভাবে ভারতবর্ষের সংবিধানে সুপ্রিম কোর্টকে কখনো দায়িত্ব দেওয়া হয়নি এক্সিকিউশনের, অর্থাৎ কোনো কাজ নিজের হাতে নেওয়ার।
এখানে যেটা আমরা দেখতে পেলাম পরিষ্কার, সুপ্রিম কোর্ট কার্যত বলা যায় যেভাবে দায়িত্বটা নিজে নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির তথ্য যাচাইয়ের ভার বিচারপতিদের হাতে দিল, তাতে বিচারপতিদের এজলাস বন্ধ হয়ে গেল। বিচারপ্রার্থীরা অপেক্ষা করছেন কবে তাদের বিচার হবে। তাহলে সুপ্রিম কোর্টের দায়টা নেওয়ার ফলে পশ্চিমবাংলার বিচার ব্যবস্থা কিন্তু কার্যত স্তব্ধ হয়ে আছে। আবার একই সাথে বিচারকদের জ্ঞানের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রের জায়গা থেকেও সমস্যা আছে, সংখ্যার দিক থেকেও সমস্যা আছে। ফলে এই কাজ যদি ইলেকশন কমিশন একে তত্ত্বাবধান করে একটা কমিটি হতে পারত, যাতে করে ইলেকশন কমিশন যুক্তিপূর্ণভাবে কাজ করে আর রাজ্য সরকারও সহযোগিতা করতে বাধ্য হয়, নজরদারি করা যেতে পারত। কিন্তু সরাসরি বিচার বিভাগ কাজটা নেওয়ার ফলে আমার মনে হয় তথ্য যাচাইয়ের সময়সীমা বা সময় বেশি লাগতে পারে, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেক বাড়তে পারে। আজকে একের পর এক মন্ত্রীদের নাম এখনো চূড়ান্ত ভোটার তালিকায় আসেনি, তাহলে তারা ভোটে দাঁড়াবেন কি করে? উল্টো দিকে সাধারণ মানুষ তথ্য দেওয়ার পরেও, সমস্ত তথ্য দেওয়ার পরেও তাদের নাম আসেনি, তাহলে সাধারণ মানুষকে বাদ দিয়ে ভোটটা হবে? দেখুন, আমি অদ্বৈতবাদী দর্শনে বিশ্বাসী মানুষ। আমি বিশ্বাস করি যে বছরকে বছর আমার প্রতিবেশী আমার সাথেই ভোট দিতে গেছেন, এখন সেই মানুষটা যদি ভোটের দিন আমার সাথে ভোট দিতে না যান, তাহলে আমার দুঃখ হবে, কষ্ট হবে, বেদনা হবে। যেমন করে একটা অবৈধ ভোটারের নাম যদি থাকে, একটা অবৈধ ভোটার, মৃত ভোটারের নাম থাকলে আমি যেমন ইরিটেট হব নাগরিক হিসাবে, ঠিক তেমনি ভাবে আমার সহনাগরিক বছরকে বছর আমার সাথে একসাথে গিয়ে ভোটের লাইনে দাঁড়াতেন, যদি শেষ পর্যন্ত দেখা যায় তার নাম বাদ হয়ে গেছে, তিনি আমার সাথে যেতে পারছেন না, তাহলে কিন্তু আমি মনে করি মানবতার বিপর্যয় হবে। কারণ আমরা যারা অদ্বৈতবাদী দর্শনে বিশ্বাস করি, অদ্বৈতবাদী দর্শনের মূল মন্ত্র হলো ইউনিটি অফ ম্যান, মানুষের ঐক্য। অর্থাৎ আমি যে কারণে দুঃখিত হই, অন্য মানুষ যদি দুঃখিত হন তাহলে সেই দুঃখটা আমার দুঃখ। আমি যদি যে কারণে চিন্তিত হই, অন্য মানুষ যদি সেই কারণে চিন্তা অনুভব করে, সেই চিন্তাটা আমারও চিন্তা। অদ্বৈত দর্শনে ইউনিটি অফ ম্যান, ইউনিটি অফ সোল, অর্থাৎ মানুষের ঐক্যের কথা, মানুষের আত্মার ঐক্যের কথা বলা হয়েছে। আত্মা একম, এর একটাই আত্মা। বিশ্ব মানব জগতের আমরা সবাই বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ, ফলে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো একটি অংশ যদি আহত হয়, সেই আঘাত আমার, আপনার, সকলের। ফলে নাগরিক হিসাবে তারা যদি বঞ্চিত হন, এই বঞ্চনা অবশ্যই, আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দায় কোনো মতে অস্বীকার করতে পারেন না। আবার একই সাথে জ্ঞানেশ কুমার এই পাপের সাথে যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় চালাকি করবার চেষ্টা করেছেন, রাজনীতি করবার চেষ্টা করেছেন, এখনো রাস্তা রাজনীতি করতে চাইছেন, কেবলমাত্র ভোটারদেরকে বার্তা দেওয়ার জন্য। কিন্তু তার প্রশাসন যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিত, যদি তিনি বিএলও থেকে শুরু করে এআরও, অ্যাসিস্ট্যান্ট এআরও, ডিএম সবাইকে যদি বলতেন কাজটা আপনারা মনোযোগ দিয়ে প্লিজ করুন, পুরো প্রশাসনটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহযোগিতার মোডে নিয়ে আসতে পারতেন, তাহলে আজকে এত মানুষের দুর্ভোগ হতো না। এই দুর্ভোগের পেছনে রাজ্য প্রশাসনের অসহযোগিতার কথা আমি বলছি না, সুপ্রিম কোর্ট বলেছে। সুপ্রিম কোর্ট এই দায়টা যে নিয়েছে, অর্থাৎ ভেরিফিকেশনের যে দায়িত্ব, 60 লক্ষের ভেরিফিকেশনের দায়িত্ব সুপ্রিম কোর্ট নিয়েছে কখন? যখন সুপ্রিম কোর্ট দেখেছে রাজ্য সরকার
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে সরকার চালান সেই সরকার কমপ্লিটলি অসহযোগিতা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রচারে এগিয়ে আছেন, রাজ্যের বিরোধীরা যেহেতু প্রচারে দুর্বল, ফলে এই কথাটা তারা কিছুতেই তুলে ধরতে পারেননি যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে সমস্যা এসছে তার একটা বড় অংশ দায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের সরকার পরিচালিত সরকার, সেটা সুপ্রিম কোর্টের অবজারভেশনে এসছে। আবার এই পাপ যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলের আছে, তাদের সরকারের আছে, এই পাপ একইভাবে আমি মনে করি কেন্দ্রের বিজেপি বা বিজেপি দলের নেই। তাদেরও তো উচিত ছিল মানুষের পাশে দাঁড়ানো, তাদেরও তো উচিত ছিল গরম গরম কথা না বলে মানুষ মানে আমার সহনাগরিক যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তার মতন দুঃখের কিছু হতে পারে? এটা ভারতবর্ষের কোন রাজনীতি হতে পারে যে নাম বিযুক্ত করে এ রাজ্য জয় করব? আবার এমন হতে পারে যে কেবল ভুয়ো ভোটার, মৃত ভোটার, অবৈধ ভোটার, স্থানান্তরিত ভোটারদের রেখে ভোট লুট করব এবং জয়ী হব? এ রাজ্য হয়েছে। একদিকে নাম বাদ দিয়ে বিজেপি এই রাজ্যকে জয় করতে চাইছে, আরেকদিকে সমস্ত অবৈধ ভোটারদের রেখে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় ফিরে আসতে চাইছে চতুর্থবারের জন্য। ভূভারতে এই ঘটনা আর কোথাও নেই। আর একই সাথে আজকে আমার সহনাগরিক যাদের নাম নেই তাদের দুঃখটা বুঝতে পারি, তাদের যন্ত্রণাটা বুঝতে পারি। তাদেরকে নিয়ে রাস্তার রাজনীতি হচ্ছে, আবার ধর্ণা, আবার মিটিং, আবার মিছিল, কিন্তু একবারের জন্য প্রশাসনকে সাহায্য করা, আধিকারিকদের সাহায্য করা, সেই ব্যাপারে কিন্তু নীরব। যত মানুষ উত্তেজিত হবে, যত মানুষ বিপদে পড়বে, রাজনৈতিক নেতাদের তত লাভ। আর এই সমস্ত বিষয়ে আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে এত অপরিকল্পিত এসআইআর পশ্চিমবাংলার মতন একটা 100% রাজনৈতিক হিংসাপ্রবণ রাজ্যে, রাজনীতির কুটচাল যেখানে সবসময় হয়, প্রশাসন যেখানে চলে না, পুলিশ প্রশাসন যেখানে দলীয় দাস, সেই রকম একটা রাজ্যে এসআইআর করবার পূর্ব প্রস্তুতি জ্ঞানেশ কুমারের ছিল না, নির্বাচন কমিশনের ছিল না। কেন আপনি প্রথম দিনে আপনি এসআইআর শুরু করবার আগের থেকে নিরাপত্তা বিধান করেননি বিএলওদের জন্য? কেন বিএলওদের চাপে ফেলে তৃণমূল কংগ্রেস শাসক দল এবং তার পরামর্শদাতা সংস্থা একের পর এক এলাকা দখল করে ফর্ম ফিল আপ করেছে? সেই ফর্ম ফিল আপ যেভাবে তারা কারসাজি করেছিল তাকে আটকানোর জন্য আবার এআই প্রয়োগ করতে গিয়ে মানুষের বিভ্রান্তি তৈরি করেছে ইলেকশন কমিশন। কেন আপনি প্রত্যেকটা জেলায় অবজারভার নিয়োগ করে এসআইআর প্রক্রিয়া শুরু করেননি? কেন আপনি ডিএম অফিসে আপনার অবজারভার নিয়োগ করেননি? পরে যখন আপনি লেজে গোবরে হয়ে গেছেন তখন মাইক্রো অবজারভার দিয়েছেন, রোল অবজারভার দিয়েছেন, যখন খেলাটা তৃণমূল কংগ্রেস তার মতন প্রথম পর্বে ফর্ম ফিল আপে খেলে দিয়েছিল। তৃণমূলের কংগ্রেসের পাপকে আটকানোর জন্য আপনি যে ব্যবস্থাগুলো নিয়েছেন তাতে মানুষের ভোগান্তি আরো বেড়েছে। ফলে সব মিলে নাগরিকদেরকে বুঝতে হবে যে আমাদের রাজনৈতিক নেতাগুলো কতটা স্বার্থপর, রাজনৈতিক দলগুলো কতটা স্বার্থপর। প্রতিনিয়ত অভিনয় অভিনয় অভিনয়, আপনার পাশে কেউ নেই, আপনার পাশে কেউ নেই। ফলে আমি অনুরোধ করব একেবারে শেষ পর্বে এসে আর নতুন করে না তাতিয়ে অবশ্যই প্রশাসনকে কাজে লাগিয়ে জুডিশিয়ারিকে সহযোগিতা করে যত দ্রুত সম্ভব যাদের নাম এখনো ভেরিফিকেশনে আছে, যাদের নাম বাদ গেছে ফর্ম 6 এর মাধ্যমে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। এবং এটা প্রশাসনিক কাজ, এটা লোক তাতানোর বিষয় নয়। ধন্যবাদ, শুভরাত্রি।